This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা। আমি আত্রি আপনাদের সঙ্গে শুরু করছি 11টা 11। আর প্রথম খবর, দুঃখের খবর। আজ আকস্মিক মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘায় শুটিংয়ে গিয়েছিলেন তিনি, তালসারিতে শুটিংয়ে গিয়েছিলেন, আর সেখানেই সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। শুটিং শেষের পর বিকেলে সমুদ্রে নামার সময় তিনি বুকে ব্যথা হচ্ছে এটা বলেন ঘনিষ্ঠদের, এমনটাই দাবি। আর সমুদ্রে নেমে তারপর তলিয়ে যান। সমুদ্র থেকে নুলিয়ারা তাকে উদ্ধার করেন, দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইউনিটের প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন, শুটিং প্যাক আপের পর নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল সমুদ্রের দিকে গিয়েছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল, তখন শ্বেতা টেকনিশিয়ানদের ডাকাডাকি করেন। কনিষ্ক এই মুহূর্তে হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, কিছু তথ্য আর কিছু যুক্ত হয়েছে এর সঙ্গে, কারণ কিভাবে মৃত্যু হয়েছে একাধিক রকমের তথ্য সামনে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে এখন কি জানাচ্ছে, পুলিশের তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, যেহেতু ঘটনাটা ঘটেছে উড়িষ্যা থানার অন্তর্গত, অর্থাৎ তালসারি কোস্টাল পুলিশ স্টেশনের অন্তর্গত, ফলে এই মুহূর্তে বাংলার পুলিশ সেইভাবে এই বিষয়টার আলোকপাত করেনি। তবে স্থানীয় মানুষ এবং তার অনুগামীরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কোনো গাফিলতি ছিল কিনা তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। তার পাশাপাশি পুরো বিষয়টাকে নিয়ে একটা কোথাও না কোথাও কমিউনিকেশন গ্যাপের একটা যে বিষয়, সেটা তেমন উঠে এসছে এমন এখনো পর্যন্ত। যদিও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এই সমগ্র ঘটনার অতি তৎপরতার সঙ্গে সঙ্গে যখনই অভিনেতার দেহ বা অভিনেতাকে আনা হয় দীঘা হাসপাতালে, সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে চিকিৎসা করার জন্য আসেন এবং দেখেই তাকে বলেন তিনি আর নেই বা তিনি গত হয়েছেন। সমগ্র বিষয়টা নিয়ে রীতিমতো প্রশাসনের তৎপরতার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু দীঘা হাসপাতালের মর্গ থেকে দেহ স্থানান্তর করা হচ্ছে এবং সোজা নিয়ে যাওয়া হচ্ছে কাঁথি মহকুমা হাসপাতাল হয়ে সোজা তমলুক মেডিকেল কলেজ। সেখানেই পোস্টমর্টম হবে এবং তাদের পরিবারের হাতে বা আত্মীয় পরিজনের হাতে দেহ তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। যদিও তুমি জানো রাত্রিবেলা পোস্টমর্টম হয় না, হ্যাঁ, সূর্যোদয়ের পর, সূর্যাস্তের পর হয় না পোস্টমর্টম। কিন্তু একটু জানতে চাইবে, এখন পরিবার পরিজন আত্মীয় কেউ কি হাসপাতালে আছেন? তবে তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ হাসপাতালে আসেননি, কিন্তু পুলিশের পক্ষ থেকে রামনগর থানার পুলিশ আধিকারিক তিনি কিন্তু স্পষ্ট জানান যে পরিবারের কাছে তারা ইনফরমেশন দিয়েছেন বা তাদের সঙ্গে কমিউনিকেট করেছেন এবং তাদের অনুমতি ক্রমেই কিন্তু যেখানকার যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, ফলে তাদের হাত দিয়ে দেহকে ইতিমধ্যেই পোস্টমর্টমের উদ্দেশ্যে রওনা করা হয়েছে দীঘা থেকে তমলুকের মেডিকেল কলেজের উদ্দেশ্যে এবং বিশেষ অনুমতি ক্রমে ময়নাতদন্ত হতে পারে বলে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। যদিও পুরো বিষয়টা বিশেষভাবে তারা তদারকি করছেন জেলা প্রশাসন, যাতে তাড়াতাড়ি এই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া যায় বলে এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যা খবর আছে। আমাদের প্রতিনিধি কনিষ্ক জানাচ্ছিলেন একেবারে এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু নিয়ম আমাদের দেশে যে সূর্যাস্তের পরে আর ময়না তদন্ত হয় না, দেহ নিয়ে যাওয়া হচ্ছে যেখানে, যে হাসপাতালে ময়না তদন্ত হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই রাতেই। আচ্ছা, সহ অভিনেত্রীর একটি বক্তব্য আছে আমাদের কাছে। ঠিক কি হয়েছিল সেই সময় কিছুটা হয়তো তার কথায় বোঝা যাচ্ছে, আপনাদের শোনাবো। সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি একটা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, ঠিক আছে। এবার প্রোডাকশন ম্যানেজারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। শুটিং প্যাক আপ হয়ে গেছে, আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছিল এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন সেটা আমি স্পটে ছিলাম না, না 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 এমনি ওই হ্যাঁ বোধ হয় সেটা। না না না, বোটিং করছে, বোটিংয়ে ওখানে বোট পাওয়া যায় না, বোটিংয়ে হয় না ওখানে। আচ্ছা, এই নানান তথ্য আপনারা শুনতে পাচ্ছেন। এবার আমরা একটু বাড়ির দিকে নজর রাখবো।
আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, অত্যন্ত শোকবিহ্বল একটা পরিবেশের মধ্যে তুমি আছো। কি অবস্থা বাড়ির? বহুজন আসছেন সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু এর তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। কি ছবি এখন? একদমই তাই। যে ঘটনা ঘটার পর থেকে তার যারা সহ অভিনেতা অভিনেত্রী যারা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আসছেন। একটু আগে আবার অরূপ বিশ্বাস বেরিয়ে গেছিলেন, তিনিও এসে পৌঁছেছেন। তার সাথে এখন বাড়িতে তার পত্নী আসার কথা, প্রিয়াঙ্কা সরকারের আসার কথা। তিনি আসবেন বলেই বাড়ির যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এসে জমায়েত হয়েছেন যাতে তিনি আসতে পারেন, কারণ তিনি একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন তিনি এখন পরিবারের সাথে এবং তার যে বাকি যারা রয়েছে তাদের সাথেই সময়টা কাটাতে চান, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলা এবং কোনো কিছুই কিন্তু তিনি বক্তব্য রাখতে বা কোনো কিছু করতে পারবেন না। তাই পরিবারের লোকজন পরিষ্কার বারবার বলছেন যে আমাদের এই সময়টা একটুখানি ছেড়ে দিন, এবং বাড়ির যে অবস্থা প্রত্যেকেই খুব কান্নাকাটি করছেন। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে তারা বারংবার একটাই কথা বলছেন, এই ঘটনা তারা কেউ ভাবতে তো কোনোদিনই পারেনি, কিন্তু শুটিংয়ের পরে কেন কী করে কী হলো তারা সেটা নিয়েও কিন্তু একটু চিন্তার মধ্যে রয়েছেন। বাড়ির যারা লোকজন, আমি তোমায় আরেকবার ছবিটা দেখাবো, যে বাড়ির যে ছবিটা একদম পরিষ্কার, যে তার কর্মী, তার পাড়া প্রতিবেশী, তার যারা বন্ধুবান্ধব প্রত্যেকেই এখানটা রয়েছে। তুমি একবার ছবিটা দেখতে পাবে যে পাড়ায় তার বাড়ির যে নিচে এখানে রয়েছে যারা মিডিয়া বন্ধু রয়েছেন তারা ছাড়াও কিন্তু তার পাড়ার প্রত্যেকটা মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে সহজ এই শব্দের সঙ্গে তার জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়েও ছিল। পাড়া প্রতিবেশীরা শোনা মাত্র ছুটে এসেছেন। কি বলছেন একবার শুনুন। আকস্মিক মানে খুবই আকস্মিক, মানে স্টান্ট হয়ে যাওয়ার মতো বিষয়। আজকে সকালেও ঘটনাচক্রে আমি একটা কাজে ওর বাড়িতে এসেছিলাম, বলার মতো এখন আর কিছু নেই, মানে এখনও ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। কিছু 3-4 দিন হবে হয়তো, একদিন দেখা হলো, শুটিংয়ে যাচ্ছিল হয়তো, কথা হলো, ছোটবেলাতেই দেখেছি, মানে অনেক ছোট থেকে তো দেখা। আর ঘটনাচক্রে ও সেটা মেনটেন করতো না, যে ফলে রাস্তায় দেখা হলে কথাবার্তা হতো। রাহুল শুধু সিনেমা নয়, রাহুল পাশাপাশি খেলাধুলা, অর্থাৎ ইস্ট বেঙ্গলের সমর্থক, আর্জেন্টিনার সমর্থক। রাহুল খুব ভালো ক্রিকেট খেলতো, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে একদম আমরা খুব আপসেট হই, মানে ব্যাপারটা এখনো বিশ্বাসযোগ্য হচ্ছে না আমাদের কাছে। ভীষণ ভালো মানুষ, ও সব থেকে বড় কথা স্পষ্টবাদী মানুষ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মানে আমরা এখন বলার মতন নেই, ছোটোবেলা থেকে দেখছি, আমি অবস্থাও নেই বলার মতন। শেষবারে তো প্রায় পাড়াতে দেখা হতো, এই তো কিছুদিন আগেই খেললো আমাদের পাড়ায়, মানে পাড়ারই টুর্নামেন্ট হয়েছিল, খেললো, বাকি তো হতোই দেখা। আমি তোর বাড়িতে রিহার্সালও করতে আসতাম, কাকিমা একদম ছোটোবেলার থেকে ভীষণ ভালোবাসেন আমাকে, কি বলবো আর। দেখা যাক, এখন ওর মাকে শান্ত করাটাই সব থেকে বড়, ভীষণ পাগলের মতন করছেন। গত 14 ফেব্রুয়ারি এসআইআর ইস্যুতে TV9 বাংলার মেগা ডিবেট অনুষ্ঠানে এসেছিলেন রাহুল। তো কি বলেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুনুন সেই অংশ। আসলে রাজনৈতিক দলগুলো এখন যে জায়গায় পৌঁছেছে, তারা যে কথাই বলেন কিছু না কিছু আশঙ্কা হয়। মানে এর আগের ভোটে আমার সহকর্মী বাবলু আমাকে জিজ্ঞাসা করেছিল, এই যে দাদা সবাই বলছে খেলা হবে মানে কি প্রচুর মারপিট হবে? হয়তো রাজ্য সরকার সৎভাবেই বলেছিলেন, কিন্তু আজকে যে মনোভাবে রাজনৈতিক দলগুলো দিনের পর দিন যা কিছু করছে তা এতটাই সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী যে তারা কিছু বললে আতঙ্ক তো হবে, সেটা স্বাভাবিক। জালি ভোট, ভুয়ো ভোট এবং রিগিং, শুধু রিগিং নয় কিন্তু, আমি রিগিং এবং জালি ভোট, বাংলাদেশি ভোটও আছে, এবং বাংলাদেশি ভোট, এটাকে এসআইআর দিয়ে আটকানো যাবে না। কারণ এটা হচ্ছে এমন একটা বিষয়, এখানে মানুষের ভৌগোলিকভাবে সামাজিকভাবে এত একে অপরের মতন, সেটাতে মানুষ নিজে এগিয়ে না আসলে এবং লোকাল লোক নিজে এগিয়ে না আসলে আমাদের পক্ষে, শুধু সরকারের পক্ষে, ওই যে নবারুণ ভট্টাচার্য বলেছিলেন সরকারের পক্ষে কোথায় কখন বিস্ফোরণ হবে এখনো আন্দাজ করা সম্ভব নয়, ঠিক তেমনই চেন্নাইতে কোথায়, চেন্নাইয়ের উপকূল দিয়ে কোথায় শ্রীলঙ্কা থেকে উদ্বাস্তু আসছে ধরা অত সহজ হবে না। ঠিক তেমনই বাংলায় কখন বাংলাদেশি ঢুকছে এত সহজ নয় যদি মানুষ নিজে না এগিয়ে আসে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শোক জ্ঞাপন করেছেন, আর তার একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি হতচকিত, মর্মাহত, শোকাহত। কি করে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তার পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীর প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য অপূরণীয় ক্ষতি, একথা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তিনি লিখছেন, মাত্র 43 বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যু বাংলা বিনোদন জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তার অসাধারণ অভিনয়, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং স্পষ্ট মতামত আমাদের মনে চিরকাল অম্লান হয়ে থাকবে। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। এই কঠিন সময়ে তার পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। অবভিয়াসলি রাহুলের এই খবরটা আমাদের সবাইকে খুবই মর্মাহত করেছে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ক্ষতি হলো। রাহুল খুবই বড় মাপের একজন অভিনেতা। আমি ওর সঙ্গে আজ থেকে 18 বছর, অর্থাৎ 2008 সালে আমি ওর সঙ্গে কাজ করেছিলাম। আমার প্রথম ছবি, ওরও প্রথম ছবি ছিল চিরদিনই তুমি যে আমার। খুব ভালো ছিল, খুব ব্রিলিয়েন্ট অভিনেতা ছিল। থিয়েটারও করতো, তার সঙ্গে সিনেমা করেছে, টেলিভিশন করতো, লেখালেখি করতো আর কি, পড়াশোনা করতো প্রচুর। খুবই ভালো একজন অ্যাক্টর ছিল আর কি অবভিয়াসলি। আমি খবরটা পেয়েছি 6:30 হবে। মানে আমার দিদি মুর্শিদাবাদ থেকে ফিরছে, ও ট্রেনে একা ট্রাভেল করছে, ও ট্রেন থেকে ফোন করছে, বলছে আমার হাত পা কাঁপছে, শরীর খারাপ লাগছে। এবার ও তো ট্রেনে একা ফিরছে, ওর কি হচ্ছে আমি জানি না। অনেক স্মৃতি রাহুলের সঙ্গে, অকস্মাৎ এরকম একটা ঘটনা, ইন্ডাস্ট্রি বিশাল বড় লস। ইন্ডাস্ট্রির লস কিনা আমি জানি না, হয়তো লস, আমার অনেক বড় লস। আমি তো বিশ্বাস করছি না, আমি বোঝাতে পারছি না যেটা, সেটা হচ্ছে যে এগুলো এরকম কিছুর ব্যাপারে ধাতস্থ হওয়ার তো সবাইকার তো ক্ষমতা একরকম হয় না। আমার ক্ষমতা হয়তো আমি একটু দুর্বল, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। আমার পক্ষে এটা এই মুহূর্তে আগে তো আমাকে বিশ্বাস করতে হবে, তবে আমি আমার প্রতিক্রিয়া দিতে পারবো যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এটা রাহুলের সম্পর্কে এরকম কিছু বলা আমার, এটা আমি আগে তো বিশ্বাস করতে হবে, তারপর আমি বলতে পারবো। এই ঘটনাটা যে ঘটতে পারে, কারণ কদিন মানে আমাদের একসঙ্গে অনেক 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 সময় কাটানো, যখনও রাহুল হয়নি আমরা একসঙ্গে চিরদিনই তুমি যে আমার করিনি, তার অনেক আগে থেকেই একসঙ্গে লেখালেখি, রুদ্রদা বলে আসা, লেখালেখি কি করে হবে, রিহার্সাল, অভিনয়, প্রায় ছাত্রের মতোই হচ্ছিল। এবং তারপর যথেষ্ট মেধাবী একজন দক্ষ, অত্যন্ত দক্ষ একজন অভিনেতা, যার জীবনে হয় না অনেক মানুষের অনেক প্রাপ্তির লোভ থাকে, যেটা একদম কোনোদিনই হচ্ছিল না। অত্যন্ত সীমিত কিছুর মধ্যে জীবনটাকেও যাপন করতে পারতো। তো তাই আমার কিছু মেলাতে অসুবিধা হচ্ছে যে শুটিং এ গিয়ে কি এমনটা ঘটে গেল যেখানে ওকে পৃথিবী ছেড়ে বিদায় ওকে নিতে হলো। এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়, অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। কি বলবো, আর আমার বলবার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, মানে বলার নেই, কি বলি বলুন, এর কিছু বলার বিষয় নয়। কোনো কি বলবো জানো না, আমি খালি মনে হয় কেন হয় এরকম। শকিং। রাহুল একজন আপরাইজিং লেফট ইন্টেলেকচুয়াল, যেটা আমাদের পক্ষে বড় ক্ষতিকারক। সাহস করে স্পষ্ট কথা বলার, মানুষের সাথে গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজেকে ভাসিয়ে না দিয়ে প্রতিবাদী চিত্র, ইটস এ গ্রেট লস ফর আস। ভোটের আগে আবার বদলি, রাজ্য জুড়ে থানায় থানায় ব্যাপক রদবদল হয়েছে। একাধিক থানার ওসি, আইসি, ইন্সপেক্টর বদল করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জায়গা ভবানীপুর, কালীঘাট, আলিপুর, হেয়ার স্ট্রিট সহ একাধিক থানার ওসিকে বদল করা হয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি খবর?
দেখো এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছিল যে এবার থানা স্তরে রদবদল হবে, তার কারণ আইপিএস অফিসার বদলের পরে থানা স্তরেও যে বদল হবে সেটা স্পষ্ট হয়ে গেছিল। রাজ্য জুড়ে এটা ব্যাপক রদবদল হয়েছে এবং সেখানে 100-রও উপরে ওসি আইসি চেঞ্জ হয়েছে। একই সঙ্গে যেরকমটা দেখা যাচ্ছে যে কলকাতার মধ্যে একাধিক পরিবর্তন হয়েছে আইসিদের, সেখানে ভবানীপুর, কালীঘাট, গড়িয়াহাটের মতো থানাও রয়েছে। 142 জন পুলিশের অফিসার বদল হয়েছে গোটা জেলা জুড়ে। একই সঙ্গে ডিআইবি তাদেরকেও বদল করা হয়েছে, 11 জন ডিআইবিকেও বদল করা হয়েছে। কার্যত বলা যেতে পারে যে যেদিনকে জ্ঞানেশ কুমার এসেছিলেন তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যেখানে যেখানে এর আগের নির্বাচনগুলিতে ভায়োলেন্স হয়েছে সেখানে পুলিশ অফিসারদের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল এবং তারপর এই পদক্ষেপ। ধন্যবাদ। বাংলায় এসআইআর এর নাম বাদের সংখ্যা বেড়ে 80 লক্ষ পার, খসড়া আর চূড়ান্ত এই দুটো তালিকা মিলিয়ে আগেই বাদ পড়েছিল 63,63,000 নাম। সাপ্লিমেন্টারি লিস্টে আপাতত বাদ 18 লক্ষের নাম। আর এর ফলে এসআইআর এ বাংলায় নাম বাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81 লক্ষ প্রায়। আর চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর চতুর্থ তালিকায় 2 লক্ষ নাম প্রকাশ হয়েছে। নিষ্পত্তি হওয়া বিবেচনাধীন 40 লক্ষ নামের মধ্যে 26 লক্ষের বেশি নাম এখনো পর্যন্ত প্রকাশ করল কমিশন। অবশেষে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। দীর্ঘ আলোচনার পর 284টি আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। উল্লেখযোগ্য এবং প্রত্যাশিতভাবেই বহরমপুরের প্রার্থী হয়েছেন অধীর চৌধুরী। মালতীপুর থেকে লড়াই করছেন কংগ্রেসের টিকিটে মহসেন নূর। চাকুরিয়ার প্রার্থী আলী ইমরান রামজ। বালিগঞ্জে কংগ্রেসের প্রার্থী সোমেন পুত্র রোহন মিত্র। রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত। রাসবিহারীতে আশুতোষ চট্টোপাধ্যায়। আমি তো কংগ্রেসের একজন সৈনিক। কংগ্রেসের দুঃসময়ে আমাকে বলা হয়েছে। আমি মনে করি যেন সৈনিকের দায়িত্ব দুঃসময়ে দলের পাশে থাকা। তাই আমি কোনো দিক চিন্তা না করে দলের পাশে থাকতে এবং বহরমপুরের মানুষের স্বার্থে, মুর্শিদাবাদের মানুষের স্বার্থে আমি মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে বহরমপুরের আওয়াজ হতে চাই। সেই জন্যই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। বিধানসভা ভোটে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই 3 কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট। দার্জিলিং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অজয় এডওয়ার্ডস। কার্শিয়াং থেকে আইনজীবী বন্দনা রায়। কালিম্পংয়ে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রার্থী ব্রুনো বিট্টো। পাহাড়ের এই 3টে আসনে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রী মোর্চার। তারাই 3টে আসনে প্রার্থী দিয়েছে। আর তারই পাল্টা 3 আসনে প্রার্থী ঘোষণা ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের। अनाउंस किया है 2 डूएसए और 3 वो लोग का बॉन्ड साइन क्या फाइलिंग हो रहा है। और 3 डूएसए आएगा। डूएसए टोटल 5 एंड तराई से 2, एक सिलगुड़ी और एक नक्सलबारी। और 3 प्रार्थी कालिम्पोंग, कर्शियंग एंड दार्जिलिंग। सो जम्मा हम लोग का होगा 10 कैंडिडेट्स होगा। हम लोग का डेमोक्रेटिक प्रोसेस होता है। मेरा वीटो पावर ऐसे नहीं है। सो ये बहुत सरसला का बाद रिस्पॉन्सिबिलिटी इसका प्रोज कॉन्स करके हम लोग प्रार्थी दिया है।